নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো মুল্ক রাজানন্দ রচিত রূপকথা উপকথা থেকে দুষ্টু জাদুকর গল্পটি। এক দেশে এক রাজা ছিলেন। তার ছিল 7টি মেয়ে। 7জনই খুব বুদ্ধিমতী, তবে সব থেকে বেশি বুদ্ধি ছোট রাজকুমারীর। তার নাম বালনা। ছোটবেলাতেই তাদের মা মারা যান। তারপর থেকে 7 বোন মিলেই বাবার দেখাশোনা করত। রাজামশাই যখন দরবারে যেতেন তখন তার জন্য রান্নাবান্না করে ঘরদোর গুছিয়ে রাখত তারা। রানীমা মারা যাওয়ার কিছুদিন পর প্রধানমন্ত্রীও মারা গেলেন, রেখে গেলেন পরমা সুন্দরী স্ত্রী আর একটি মেয়েকে। প্রধানমন্ত্রীর স্ত্রী ছিলেন রানীমার বন্ধু, তাই প্রায় রোজই তিনি রাজপ্রাসাদে আসতেন। 7 রাজকন্যা তখন ব্যস্ত থাকতো রান্না আর ঘরকন্নার কাজে। নিজের উনুন জ্বালানোর জন্য রাজকন্যাদের কাছ থেকে রোজই একটু আগুন চাইতে আসতেন তিনি। বড় 6 বোন খুশি মনেই উনুন থেকে কয়েক টুকরো জ্বলন্ত কয়লা তুলে দিত তাকে। কিন্তু ছোট রাজকন্যা বালনা তাকে একেবারেই পছন্দ করত না, কারণ সে দেখেছে তাদের রান্না করা খাবারের মধ্যে ইচ্ছে করে ছাই ফেলে দেন প্রধানমন্ত্রীর স্ত্রী। একদিন খেতে বসে খাবারে ছাই দেখতে পেয়ে বেশ অবাক হলেন রাজামশাই। মেয়েদের তিনি খুবই ভালোবাসতেন। তার মনে হলো অল্প বয়সী মেয়েরা তো একটু চঞ্চল হয়ই, সেভাবেই হয়তো বেখেয়ালে কারো হাত থেকে কিছুটা ছাই তার খাবারে পড়ে গেছে। এই ভেবে পরের দিন রান্নাঘরের একটা দেওয়ালের আড়ালে লুকিয়ে তিনি দেখতে লাগলেন কার হাত থেকে অসাবধানে ছাই পড়ে খাবারে। নজর রাখতে গিয়ে রাজামশাই দেখলেন মেয়েরা সব খাবার ভালোভাবে পরিষ্কার করেই উনুনে চড়াচ্ছে নামাচ্ছে। তাহলে খাবারে ছাই আসছে কোত্থেকে? এই সময় প্রধানমন্ত্রীর সুন্দরী স্ত্রীকে রান্নাঘরে আসতে দেখলেন রাজামশাই। তিনি এসে একটু আগুন চাইলেন রাজকন্যাদের কাছে। আপনি নিজের বাড়িতে আগুন রাখেন না কেন? ছোট মেয়ে বালনার গলা শুনতে পেলেন রাজামশাই। অন্য 6 বোন বলল, ঠিক আছে, উনি তো একটু আগুনই চাইছেন, দিয়ে দে। বালনা বলল, কিন্তু আমাদের রান্নাঘরে এসে উনি কি কাণ্ড যে করেন সেটা তো তোমরা জানো না। ঠিক আছে, দিচ্ছ দাও, তবে একদিন তোমরাও ওর আসল চেহারাটা ধরতে পারবে। রান্নাঘরে ঢুকে হাতায় করে খানিকটা জ্বলন্ত কয়লা তুলে নিতে গিয়ে কায়দা করে রান্না করা খাবারের মধ্যে কিছুটা ছাই ফেলে দিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী। পুরো ব্যাপারটাই আড়াল থেকে দেখলেন রাজামশাই। দরবারে পৌঁছেই রাজামশাই আদেশ দিলেন, প্রধানমন্ত্রীর স্ত্রীকে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। তলব পেয়ে সেজে গুজে দরবারে এসে হাজির হলেন প্রধানমন্ত্রীর স্ত্রী। রাজামশাই বললেন, আপনি যে রাজপ্রাসাদের রান্নাঘরে ঢুকে খাবারে ছাই ফেলেছেন সেটা আমি নিজের চোখে দেখেছি। এমন কাজ কেন করলেন আপনি? প্রধানমন্ত্রীর স্ত্রী উত্তর দিলেন, আসলে আমি মহারাজের সঙ্গে দেখা করে কথা বলার একটা সুযোগ খুঁজছিলাম। আমাকে আপনার কাছে নিয়ে আসা হবে ভেবেই এ কাজ করেছি আমি। এ কথা শুনে কোনো উত্তর দিতে পারলেন না রাজামশাই, তবে মনে মনে খুব খুশি হলেন। শুধু তার সঙ্গে একটু কথা বলার জন্যেই এমন কাজ করেছেন ভদ্রমহিলা, এটা ভেবে ভারী খুশি হলেন তিনি। এই আলাপ পরিচয়ের পরে কোনো না কোনো ছুতোই রোজই রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে শুরু করলেন তিনি। আর এমনই খুশি হলেন রাজামশাই যে ভদ্রমহিলাকে কোনো শাস্তি তো দিলেনই না, বরং তাকে ধুমধামের সঙ্গে বিয়ে করে রানী হিসেবে ঘরে নিয়ে এলেন। নিজের মেয়েকে নিয়ে রাজপ্রাসাদে এসে উঠলেন নতুন রানী। রাজপ্রাসাদে এসেই তিনি ঠিক করলেন রাজার আগের পক্ষের 7 মেয়েকে যেভাবেই হোক তাড়াতে হবে, যাতে রাজার সব সম্পত্তি তার নিজের মেয়েই পেতে পারে। এই ভেবে 7 রাজকন্যার সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করতে শুরু করলেন তিনি। শুকনো রুটি আর একটুখানি জল ছাড়া আর কিছুই খেতে দিতেন না তাদের। কোনো নতুন পোশাক কিনে দিতেন না। পুরনো ফুটোফাটা পোশাক পরেই থাকতে হতো রাজকন্যাদের। 7 রাজকন্যা এতদিন দুঃখ কষ্ট কাকে বলে জানতো না। চিরকাল সুখেই দিন কাটিয়ে এসেছে। এখন এই দুর্দশার মধ্যে পড়ে নিজেদের মায়ের সমাধির সামনে গিয়ে কাঁদতে কাঁদতে তারা বলল, মা, মাগো, কোথায় তুমি?
আমাদের এই কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না? কেন তুমি ফিরে আসছো না মা? কেন এসে উদ্ধার করছো না আমাদের? সেদিনও মায়ের সমাধির পাশে বসে এইভাবেই কাঁদছিল রাজকন্যারা। এমন সময় হঠাৎই সমাধির উপর ফুটে উঠল চমৎকার একটা ডালিম গাছ। পাকা পাকা ডালিমে ভরে আছে গাছটা। পেট ভরে মিষ্টি ডালিম খেয়ে খিদে মেটালো রাজকন্যারা। তারপর থেকে কোনোদিনই তারা সৎমার দেওয়া খারাপ খাবার ছুঁয়েও দেখতো না। সোজা চলে যেত মায়ের সমাধির কাছে আর পেট ভরে খেত পাকা ডালিম। ঘরের খাবার ছুঁয়েও দেখে না, অথচ রাজকন্যারা দিব্যি সুন্দরী হয়ে উঠছে। নতুন রানী কিছুতেই বুঝে উঠতে পারে না ব্যাপারটা। তার নিজের মেয়ে দিব্যি ভালো মন্দ খাচ্ছে, তবু তার থেকেও অনেক সুন্দর দেখায় রাজকন্যাদের। ব্যাপারটা কি? রহস্যটা জানার জন্য নিজের মেয়েকে রাজকন্যাদের ওপর নজরদারি করতে বললেন নতুন রানী। রাজকন্যারা কোত্থেকে খাবার পাচ্ছে সেটা না জানা পর্যন্ত তার শান্তি নেই। পরের দিন রাজকন্যারা যখন মায়ের সমাধির দিকে যাচ্ছে, তখন আড়াল থেকে তাদের ওপর নজর রাখতে লাগলো নতুন রানীর মেয়ে। সমাধির কাছে গিয়ে তাদেরকে ডালিম খেতে দেখল সে। নতুন রানীর মেয়ে যে তাদের উপর নজর রাখছে সেটা আর কেউ না দেখলেও ছোট রাজকন্যা বালনা কিন্তু ঠিকই দেখেছিল। অন্য বোনেদের ডেকে সে বলল, ওই দেখো, আমাদের শত্রুর মেয়েটা আমাদের উপর নজরদারি করছে, ওকে তাড়িয়ে দিই চলো, নইলে ও গিয়ে ওর মায়ের কাছে আমাদের নামে 5খানা করে লাগাবে। আমরা যে এখানে এসে ডালিম খাই তাও বলে দেবে। ব্যাপারটা জানতে পারলে সৎমা কিন্তু আমাদের ছাড়বে না, হেনস্থার একশেষ করে ছাড়বে। অন্য বোনেরা বলল, না না বালনা, ওটা তোর ভুল ধারণা। মেয়েটা অত নিষ্ঠুর নয়, আমাদের নামে মায়ের কাছে লাগাতে যাবে না ও। তার চেয়ে বরং ওকে এখানে ডেকে আমাদের সঙ্গে ডালিম খেতে বলি। সৎ বোনকে কাছে ডেকে এনে তাকে একটা ডালিম খেতে দিল রাজকন্যারা। খুব আপনজনের মতো ভান করে ডালিমটা খেলো মেয়েটা। তারপরই ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে জানিয়ে দিল কোত্থেকে খাবার পায় সাত বোন। সব শুনে খুব রেগে গেল নিষ্ঠুর রানী। কিন্তু রাজকন্যাদের সরাসরি তো আর কিছু বলা যায় না, তাই সে ঘরে গিয়ে শুয়ে পড়ে কান্নাকাটি করে রাজামশাইকে বলল তার মাথায় খুব ব্যথা হচ্ছে। রাজামশাই বললেন, কি করলে তোমার মাথার ব্যথা কমবে বলো, আমি তাই করব। রানী বলল, আমার মাথার ব্যথা কমানোর একটাই উপায় আছে। তোমার মৃত স্ত্রীর সমাধির উপরে একটা ডালিম গাছ গজিয়েছে, ওই গাছটার শেকড় আর ডালপালা সেদ্ধ করে সেই জলে স্নান করতে পারলেই আমি সুস্থ হয়ে উঠব। রাজামশাই বললেন, সে আর এমন কি কথা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। লোকেদের ডেকে রাজামশাই হুকুম দিলেন, ওই ডালিম গাছটাকে কেটে ওর শেকড় আর ডালপালাগুলো জলে সেদ্ধ করে আনো। জলটা না আসা পর্যন্ত বিছানায় শুয়েই রইল রানী। খানিকক্ষণ পরে জলটা নিয়ে এলো কর্মচারীরা। রানী তখন সেই জলটা ফেলে দিয়ে সাধারণ জলে স্নান করে এসে বলল, আমার মাথার ব্যথা সেরে গেছে। এদিকে সাত রাজকন্যা তাদের মায়ের সমাধির কাছে গিয়ে দেখে ডালিম গাছটা নেই। শোকে দুঃখে কান্নায় ভেঙে পড়ল তারা। কাঁদতে কাঁদতে হঠাৎ তারা দেখতে পেল তাদের মায়ের সমাধির পাশে যে শান বাঁধানো পুকুরটা ছিল সেটা দুধে ভরে গেছে। ছুটে গিয়ে পেট ভরে দুধ খেলো রাজকন্যারা। পরের দিন সমাধির কাছে গিয়ে তারা দেখল পুকুরটা তখনও দুধে ভর্তি। সেদিনও পেট ভরে দুধ খেলো তারা। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। ওদিকে তাদের সৎমা তখন রীতিমতো ভাবছে, ডালিম গাছটা নেই, বাড়িতে খায় না তারা, তবু দিব্যি সুস্থ সবল আছে, ব্যাপারটা কি? অতএব নিজের মেয়েকে আবার সাত বোনের ওপর নজরদারি করতে পাঠালো নতুন রানী। ওরা কোত্থেকে খাবার পাচ্ছে সেটা জেনে আসতে হবে। পরের দিন সাত রাজকন্যা যখন তাদের মায়ের সমাধির দিকে যাচ্ছে, তখন আড়াল থেকে তাদের অনুসরণ করতে লাগলো নতুন রানীর মেয়ে। ছোট রাজকন্যা বালনা আগে থেকেই মেয়েটাকে দেখতে পেয়ে পুকুর থেকে দুধ খেতে বারণ করেছিল দিদিদের। দিদিরা কান দেয়নি তার কথায়। কাজেই তাদের দুধ খেতে দেখে ছুটতে মায়ের কাছে গিয়ে মেয়েটা জানিয়ে দিল কোত্থেকে খাবার পাচ্ছে সাত বোন। দুধ পুকুরের কথা শুনে ক্ষেপে লাল হয়ে গেল নতুন রানী। কর্মচারীদের ডেকে সে হুকুম দিল,
এক্ষুনি গিয়ে ওই দুধ পুকুরটা কাদায় ভরিয়ে দিয়ে এসো। কিন্তু এতটুকুতে মন ভরল না তার। অসুস্থ হওয়ার ভান করে বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। রাজামশাইকে সে বলল, আমার শরীর খুব খারাপ, মনে হয় আমি আর বাঁচব না। রাজামশাই ভাবলেন নতুন রানী বোধহয় সত্যিই মরতে বসেছে। ব্যাকুল হয়ে তিনি বললেন, কি করলে তোমার অসুখ ভালো হবে বলো, আমি তাই করব। রানী বলল, মাত্র একটা জিনিসই আমাকে বাঁচাতে পারে, কিন্তু আমি জানি তুমি তা করতে পারবে না। রাজামশাই বললেন, তোমার জন্যে আমি সব করতে পারি। রানী বলল, তাহলে শোনো, তোমার ওই 7 মেয়েকে হত্যা করে তাদের রক্ত যদি আমার কপালে আর হাতে পায়ে ঘষে দিতে পারো, তাহলেই বাঁচতে পারি আমি। কথাটা শুনে শিউরে উঠলেন রাজামশাই। এ কি ভয়ঙ্কর কথা! অথচ রানীকে কথা দিয়ে ফেলেছেন যে সে যা বলবে তাই করবেন তিনি। আফসোস হলেও একবার যখন কথা দিয়েছেন তখন আর সে কথার নড়চড় হবার উপায় নেই। চোখের জল ফেলতে ফেলতে 7 মেয়েকে খুঁজতে বেরোলেন রাজামশাই। দেখলেন নিজেদের মায়ের সমাধির পাশে বসে কাঁদছে 7 বোন। মনে মনে ঠিক করলেন নতুন রানীকে দেওয়া কথা তিনি রাখবেন না। 7 মেয়েকে নানা সান্ত্বনা দিয়ে তাদের অনেক দূরের জঙ্গলে নিয়ে গেলেন রাজামশাই। তারপর সেখানেই সবাই মিলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলেন। তখন বিকাল হয়ে আসছে, চারপাশে বেশ গরম। রাজকন্যারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় তাদের সেখানেই রেখে চুপি চুপি বাড়ির দিকে রওনা হলেন রাজামশাই। ফেরার পথে একটা হরিণ মেরে তার রক্ত নিয়ে এসে ঘষে দিলেন রানীর কপালে আর হাতে পায়ে। রক্ত দেখে রানী মনে ভাবল, এ নিশ্চয়ই মৃত 7 রাজকন্যারই রক্ত। নিশ্চিন্ত হয়ে সে হাসি মুখে বলল, আমার অসুখ ভালো হয়ে গেছে। ওদিকে ঘুম ভাঙার পর রাজকন্যারা দেখল গভীর জঙ্গলের মধ্যে একলা পড়ে আছে তারা। বাবাকে খুঁজে না পেয়ে রাজকন্যারা বাবাকে ডাকতে লাগলো, কেউ সাড়া দিল না। ভয়ে কাঁদতে শুরু করলো তারা। এদিকে ঠিক সেই সময়েই পাশের এক দেশের রাজার 7 ছেলে ওই জঙ্গলে শিকার করতে এসেছিল। সন্ধে নাগাদ তাঁবু খাটিয়ে বিশ্রাম করার আয়োজন করতে করতে ছোট রাজপুত্র হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, একটা কান্নার শব্দ শোনা যাচ্ছে না? তার কথা শুনে বাকি 6 ভাইও কান খাড়া করে শোনার চেষ্টা করলো। হ্যাঁ, কান্নারই শব্দ বটে। যেদিক থেকে শব্দটা আসছিল সেই দিকে এগিয়ে গেল 7 ভাই। খানিকটা দূর এগোনোর পর তারা অবাক হয়ে দেখল গভীর জঙ্গলে বসে আকুল ভাবে কেঁদে চলেছে 7 জন সুন্দরী তরুণী। রাজপুত্ররা জিজ্ঞেস করল, কি হয়েছে, তোমরা এভাবে কাঁদছো কেন? পুরো বৃত্তান্তটা তাদের কাছে খুলে বলল রাজকন্যারা। সব শুনে রাজপুত্রদের মনে খুব কষ্ট হলো। 7 বোনকে বিয়ে করতে চাইল তারা। রাজকন্যারা কোনো আপত্তি করল না। রাজপুত্ররা তাদের নিজেদের রাজপুরীতে নিয়ে গিয়ে বিয়ে করল। সব থেকে ছোট আর সুন্দর রাজপুত্রের সঙ্গে বিয়ে হলো সব থেকে ছোট রাজকন্যা বালনার। বছর খানিক পর বালনার একটা ছেলে হলো। অন্য রাজকন্যাদের কোনো ছেলেপুলে ছিল না বলে তারা সবাই মিলে বালনার ছেলেকেই নিজেদের ছেলে বলে মনে করত। এইভাবে সুখে শান্তিতে কেটে গেল বেশ কিছুদিন। তারপর একদিন জঙ্গলে শিকার করতে গিয়ে আর ফিরে এলো না বালনার স্বামী। চিন্তিত হয়ে তার 6 ভাই তাকে খুঁজতে গেল, কিন্তু তারাও আর ফিরে এলো না। খুব দুশ্চিন্তায় পড়ল 7 রাজকন্যা। তাদের স্বামীরা ফিরল না কেন? তাহলে কি তারা আর বেঁচে নেই? এর কিছুদিন পর বালনা যখন একদিন বাচ্চাকে দোলা দিয়ে ঘুম পাড়াচ্ছিল আর তার বোনেরা ঘরকন্নার কাজে ব্যস্ত ছিল, তখন একটা লোক চুপি চুপি এসে ঢুকলো তাদের বাড়িতে। লোকটা এমন ভান করছিল যেন সে একজন ভিখিরি, কিন্তু আসলে সে ছিল এক দুষ্টু জাদুকর। এ ঘরে সে ঘরে উঁকি মেরে একসময় সে বালনার ঘরে গিয়ে হাজির হলো। বালনার রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইল সে। বালনা উত্তর দিল, আমার স্বামী হয়তো মারা গেছেন, কিন্তু আমার এই বাচ্চাটা রয়েছে, একে আমি ভালোভাবে বড় করে তুলতে চাই। আবার বিয়ে করার ইচ্ছে আমার নেই। বালনার কথা শুনে খুব ক্ষেপে গেল জাদুকর।
তারপর বিড়বিড় করে কি সব মন্ত্র আওড়াতেই চোখের নিমিষে একটা ছোট কুকুরে পরিণত হয়ে গেল বালনা। কুকুররূপী বালনাকে টেনে নিয়ে যেতে যেতে জাদুকর বলল, তুমি নিজের ইচ্ছে রাজি না হলে আমি জোর করি তোমাকে বিয়ে করব। বেচারি বালনাকে গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে চলে গেল জাদুকর। বাকি 6 বোন কিছু জানতেও পারল না। গল্পের বাকি অংশ পরের দিনের জন্য রইল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।